আলোর প্রতিসরণ চ্যাপ্টার চলছে, ঠিক আছে। যে থিওরি করেছি সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পর্যন্ত সূত্র হয়েছে। তো তার উপরে ছায়া প্রকাশনীর কয়েকটা অঙ্ক দিয়েছি করতে। ছায়া প্রকাশনী বইতে প্রবলেম সেট 1 এর কোশ্চেন, প্রবলেম সেট 1 এর কোশ্চেন প্রথমে এক একটা দিয়েছি। এক একটা কার কার হয়ে গেছে? সবার এক একটা হয়ে গেছে। এক একটা কি আছে? বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3। ফার্স্ট কোশ্চেন, ছায়া প্রকাশনী বই প্রবলেম সেট 1, ছায়া প্রকাশনী বই প্রবলেম সেট 1 একের কোশ্চেন, ঠিক আছে। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক মানে এ মিউ ওয়াটার, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3। তারপরে কি আছে? বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এ মিউ জি সমান কত বলেছে? 3/2। তো তারপরে কি বলছে? কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, কাচের সাপেক্ষে বলতে কি? জি মিউ ডাব্লিউ, কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, এটা কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বলেছে। তো এটা আমরা কিভাবে করব? কাচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ককে আমরা করব কি না, মিউ ডাব্লিউ বাই মিউ জি, ঠিক আছে না, মিউ ডাব্লিউ বাই মিউ জি। তো মিউ ডাব্লিউ অ্যাকচুয়ালি কি? মিউ ডাব্লিউ মানে এ মিউ ডাব্লিউ, সামনে কিছু নেই মানে এ আছে, আর এটা হচ্ছে কি এ মিউ জি। তো এখান থেকে উত্তর চলে আসবে কত? এ মিউ ডাব্লিউ মানে 4/3, আর এ মিউ জি মানে হচ্ছে কত? 3/2। তাহলে অ্যান্সার চলে আসবে কত? 4/3 ইন্টু 2/3। তো অ্যান্সার হয়ে যাবে কত? 8/9, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে কি 8/9, ফার্স্ট কোশ্চেন। এরপরের কোশ্চেন কোনটা ছিল? চারেরটা, চারেরটা, চারটা কার কার হয়েছে? হয়ে গেছে, চারটা হয়ে গেছে চারেরটা। তারপরে চারের পরে 7 দেওয়া ছিল, সাতেরটা হয়েছে। চারের কোশ্চেনটা আছে এখানে। চারের কোশ্চেন কি আছে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে বায়ু মাধ্যম থেকে এসে একটি আলোক রশ্মি একটি মাধ্যমে 45 ডিগ্রি কোণে আপতিত এবং 30 ডিগ্রি কোণে প্রতিসরিত হলো, ওই মাধ্যমে তাদের বেগ কত? এমনি ফর্মুলা দিয়ে করলে হয়ে যাবে, সাইন আই বাই সাইন আর ইজিক্যালস টু সাইন আই, আই মানে কত? 45, হ্যাঁ, সাইন 45 বাই সাইন 30 সমান বায়ু মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। মানে কি হবে? সাইন 45 বাই সাইন 30 সমান বায়ু মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ বাই ওই মাধ্যমে আলোর বেগটাকে ভি ধরে নেবো, নিলে ভি এর মান চলে আসবে। সাতের কোশ্চেন, একটি আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর অভিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। স্ল্যাবের প্রতিসরণ কোথা থেকে করেছিস? কোথা থেকে করে কিভাবে করেছিস? আর আমি যে বলেছিলাম tan 60 ডিগ্রি হবে, √3 অ্যান্সার। কিন্তু আমি একটা বলেছিলাম না সেদিন, আমি সেদিন একটা বলেছিলাম না যে প্রতিফলিত আর প্রতিসৃত রশ্মির মধ্যে কোণ 90 ডিগ্রি হলে tan i হবে। তাহলে এটা কিসের কোশ্চেন? সাতেরটা, সাতের কোশ্চেন। সাতের কোশ্চেনে কি আছে? একটি আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর, এটা হচ্ছে কাচের স্ল্যাব, কাচের স্ল্যাব, তার উপরে হচ্ছে কি, তার উপরে একটা আলোক রশ্মি এসে পড়েছে অভিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। বলেছে এখানে কি প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি তারা পরস্পর 90 ডিগ্রি কোণ করে। প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি পরস্পর 90 ডিগ্রি কোণ করে। এখান থেকে আমি হচ্ছে কি প্রতিফলিত রশ্মিটা অবিলম্বের সঙ্গে অর্থাৎ প্রতিফলন কোণ 60 ডিগ্রি, তো 60 আর 90 মিলে কত হচ্ছে? 150। তাহলে এটা হয়ে যাবে কত? 30। মানে আই হচ্ছে কত? আই হচ্ছে কত? কি দেওয়া আছে? আই সমান হচ্ছে 60, 60 ডিগ্রি কোণে পড়েছে। আর সমান হচ্ছে কি? আর সমান হচ্ছে কি 30, ঠিক আছে। এখান থেকে আমি মিউ বার করতে পারি অবশ্যই।
সাইন আই বাই সাইন আর, মান বসালে চলে আসবে উত্তর। আর না হলে আমি বলেছিলাম যখন প্রতিফলন আর প্রতিসরণ মানে প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মির মধ্যে কোণ 90 ডিগ্রি হয়, কি বললাম, যখন যখন এটা এটা আমি বলতে পারি কি, এটা আগে বলেছিলাম, যখন প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যে কোণ 90 ডিগ্রি হয়, তখন মিউ কি হয়, তখন মিউ হয় ট্যান আই। এটা একটা ফর্মুলা, ঠিক আছে। তখন মিউ হয় কত, ট্যান আই, মানে আপতন কোণের ট্যান থিটা। তার মানে কত হচ্ছে, ট্যান কত কোণে পড়েছে, 60 ডিগ্রি। এখান থেকে উত্তর চলে আসবে √3। এখান থেকে উত্তর চলে আসবে, এখান থেকে কিভাবে আসবে, সাইন 60 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি, এটাও ক্যালকুলেশন করলে কিন্তু √3 আসবে। 60 ডিগ্রির মান কত, √3/2, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, √3/2 ইন্টু 2/1, এখান থেকেও উত্তর চলে আসছে √3। ঠিক আছে, যদি কারোর হয়ে থাকে ঠিক আছে, যদি ডান না হয়ে থাকে দেখ, ব্যাস। ওকে, নেক্সট কোশ্চেন। তারপরের কোশ্চেন কি আছে, কতটা, এরপরের কোশ্চেন কোনটা আছে, 7-এর পরে কোনটা, 10। একজন শিকারী জলের ওপর থেকে, একজন শিকারী জলের ওপর থেকে 6 মিটার গভীরে একটি মাছকে দেখলো। এই বল, 6 মিটার গভীরে মাছকে দেখছে, মানে এটা কি গভীরতা, আপাত গভীরতা। মাছটি শিকার করতে সে একটি বর্শা ছুড়লো, জলের কত গভীরতায় মাছটি বর্শাবিদ্ধ হবে, মানে মাছের প্রকৃত গভীরতা। ঠিক আছে, জলের উপরিতল থেকে মাছের প্রকৃত গভীরতা জিজ্ঞেস করছে, তাই না। তাহলে এটা কোশ্চেন কত নম্বর আছে, 10-এরটা। এটা কার কার হয়েছে, উত্তর উত্তর মিলেছে, এই কোশ্চেনের উত্তর মিলেছে, 10-এরটা মিলে গেছে। 10, এটা হচ্ছে জল আছে এখানে, ঠিক আছে, জল আছে এখানে, এখানে যে মাছটা দেখছে, অর্থাৎ আপাত গভীরতা যেটা, সেটা হচ্ছে কি ডি ড্যাশ বা ডিএ। ডিএ হচ্ছে কি অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট ডেপথ, সেটা কত, অ্যাপারেন্ট ডেপথ হচ্ছে 6 মিটার, কেন কি ও এখন মাছটাকে 6 মিটার গভীরতায় দেখছে, তাই না, তাহলে 6 মিটার। মাছটি শিকার করতে সে বর্শা ছুড়লো, জলের কত গভীরতায় মাছটি বর্শাবিদ্ধ হবে, মানে মাছটি প্রকৃত যেখানে আছে, তাই না, ডি। তাহলে প্রকৃত যেটা, সেটা জিজ্ঞেস করতে হবে, সেটা হচ্ছে কি বার করতে হবে। এবার জলের গভীরতা, জলের হচ্ছে প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে, 4/3, জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3। আর আমি দেখছি কোথা থেকে, বায়ু থেকে দেখছি, দেখছি কোথা থেকে, বায়ু থেকে। তো এখানে ফর্মুলা কি চলে আসে না, ডি এ বাই ডি, মানে আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা। আপাত গভীরতা লিখতে গেলে আমরা কি লিখি, যে যে মাধ্যমে আলো প্রতিসৃত হচ্ছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। কোন মাধ্যমে আলো প্রতিসৃত হচ্ছে, বায়ুতে, তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক 1। ডি মানে হচ্ছে কি বস্তুর প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতার জন্য আমরা কি করি, নিচে কি লিখি, যে মাধ্যম থেকে আলো আসছে, কোন মাধ্যম থেকে, কোন মাধ্যমে, আপতন, আপতিত আলো রশ্মি, তাহলে 4/3 হবে, এখানে 4/3 হবে। এবার এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ডি অ্যাপারেন্ট, ডি অ্যাপারেন্ট দেওয়া আছে 6, ডি দেওয়া, এটা ডি বার করতে হবে প্রকৃত গভীরতা, এটা হচ্ছে কত হবে, 3/4, 3/4। তো 3D ইজিক্যালস টু কত হবে, 24, ডি কত হবে 8, ডি হবে কত 8, ডি হবে 8 মিটার, কত হচ্ছে 8 মিটার। তাহলে মাছটি কত গভীরতায় বর্ষাবিদ্ধ হবে, 8 মিটার গভীরতায়। অতএব মাছটি, মাছটি
জলের উপরিতল হতে 8 মিটার গভীরতায় আছে, তাই 8 মিটার গভীরতায় সেটি বর্ষাবিদ্ধ হবে। 8 মিটার গভীরতায় সেটি বর্ষাবিদ্ধ হবে। ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার। 8 মিটার গভীরতায় সেটি বর্ষাবিদ্ধ হবে। এটা 10-এর কোশ্চেন করেছে। ল্যাঙ্গুয়েজ লিখতে পারিস, দেখতে পারিস, অসুবিধা নেই। টুকবি টুক ওখানে, ঠিক আছে। 10-এরটা হয়ে গেছে। এরপরে কতটা? 13। 13 হচ্ছে কি, একটি কাঁচ যার প্রতিসরাঙ্ক 1.5, ফলকের বেধ কত? 10 সেন্টিমিটার। কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে কত? এটা কত কোশ্চেন? 13 কোশ্চেন। একটি কাঁচ ফলকের কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5, কাঁচের ফলকের বেধ কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। মানে এটা হচ্ছে কাঁচের ফলক যার বেধ দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটারটা অ্যাকচুয়ালি কি? টি এর মান দেওয়া আছে, তাই না? টি ইজ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, যেটা হচ্ছে কাঁচ ফলকের বেধ। ফলকের এক পৃষ্ঠে আলোকরশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়। মানে এখানে যদি আলোকরশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়, মানে এই কোণটা কি? আই হচ্ছে কত? 60 ডিগ্রি। ঠিক, 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে ফলকের অপর পৃষ্ঠ থেকে নির্গত হলো রশ্মিটির পার্শ্ব সরণ। পার্শ্ব সরণের ফর্মুলা কি ছিল? পার্শ্ব সরণ কি হবে বল? টি সাইন আই, টি সাইন আই হোল ইন্টু কি হবে? 1 মাইনাস ওপরে কি হবে? কস আই। I1 আমি বলছি না, আই, ঠিক আছে, রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই। এটা হচ্ছে ফর্মুলা। এবার এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। বসিয়ে দিয়েছিস? যদি অ্যান্সার মিলেছে? টি, হ্যাঁ, কেন? বাহ বাহ, সাইন 60 ডিগ্রি, এই দেখ, মাইনাস কস 60 ডিগ্রি। তোরা ক্যালকুলেশনই সেরকম করছিস আর কি। মিউকে 3/2 লিখে নে। 3/2 স্কোয়ার, 1.5 মানে 3/2, মাইনাস সাইন আই মানে কত? সাইন 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত? √3/2 তার হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে কি এত বড় আসছে? আসবে না। এই দেখ ক্যালকুলেশন কেমন করছি। ক্যালকুলেটর ছাড়াও ক্যালকুলেশন করা যাবে। ক্যালকুলেটর ছাড়াও ক্যালকুলেশন করা যাবে। কিভাবে ক্যালকুলেশন হচ্ছে দেখ, 10 সাইন 60 ডিগ্রি মানে √3/2, 1 মাইনাস এটা কত হবে? cos 60 ডিগ্রি মানে হাফ। আর নিচে কত আসছে? নিচে আসছে কত? 4, 9/4, 9/4 মাইনাস এটা কত হচ্ছে? 3/4। ঠিক, 3/4। এখান থেকে হয়ে যাচ্ছে কত? 5√3, 5√3। এখান থেকে হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে হাফ। এটাকে করলে কত হবে? 6/4, 6/4 তো, এটা 6/4, 6/4 √ওভার 6/4 মানে কত? 6/4 মানে √ওভার 6/2। দেখ এরকম করছে 2 √6। আচ্ছা, √ওভার 6/2, √ওভার 6/2, এটা উপরে উঠে যাবে 2/√6, 2/√6। এটা কাটাকুটি হয়ে যাচ্ছে। কাটাকুটি হচ্ছে এখান থেকে 5√3, আর একটা হচ্ছে কি এখান থেকে √6 কে আমি লিখতে পারি √3 ইন্টু √2, √3 কেটে যাচ্ছে। এখান থেকে হচ্ছে কত? √6 মাইনাস 1। ব্যাস, এটাই অ্যান্সার। এবারে ক্যালকুলেটারে বসাবি, দিলে হয়ে যাবে। যদি কেউ ক্যালকুলেটারে না বসাতে চাস, এটা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবি?
এটা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবি? হুম 5√6 - 1/√2, এটাকে মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবি কেউ? ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে পারবি এটাকে? কি করে করবি? এই দেখ কিভাবে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন শেখাটা দরকার আছে। এটাকে √4 কে কি লেখা যায়? √2 কে কি লেখা যায়? 1.414, 1.4 লিখলাম 1.4। আচ্ছা √6 মানে কি? √3 ইন্টু √2, রুট √3 হচ্ছে 1.7, আর এটা হচ্ছে কত? 1.4। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? এটাকে গুণ করে নিতে পারি 17, 17 আর 14, ঠিক আছে? 17 4 68, তাই তো? 7 4 28 2, 17 4 68, এটা হচ্ছে 17, কত হচ্ছে? 8, 8 এটা হচ্ছে কত? 7 6 13, 238.2.38, 2.38 থেকে 1 বাদ গেলে 1.38, কত হচ্ছে? 1.38। ওকে 1.38 হয়েছে। 1.38 কে কেউ 4ও লিখতে পারে, প্রায় উত্তর 5 চলে আসবে। কি উত্তর আছে? দেখ এমসিকিউ তে টিক করার জন্য 5.13, যদি অপশনে থাকে 5.13, আর একদম খুব কাছে কাছে অপশনও থাকবে না, তারপরে অপশন থাকবে 7। না ওরকম অপশন দেয় না পরীক্ষা তোর। আমি কি বলছি, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন কেমন ভাবে করছি দেখ, কিরকম ফাস্ট কি করেছি দেখ। এই যে লিখলাম √2 কে 1.4 লিখলাম, তারপরে √6 কে লিখলাম √3 ইন্টু √2, গুণ করলাম 2.38 লিখলাম। তো 2.38 থেকে 1 বাদ গেলে কত হচ্ছে? 1.38। এই যে 1.38 থেকে আমি চট করে 1.4 লিখলাম, 1.4 কেটে দিলাম, এইখানে লোকে ফেসে যাবে। এইখানে বেশিরভাগ স্টুডেন্ট ফেসে যায়। কি উত্তর আসবে, কি ও তো ভাগ করতেই থাকবে 1.38/1.4, দশমিক তুলবে, এখানে একটা শূন্য দেবে, ওখান থেকে একটা দশমিক তুলবে, দিয়ে কাটাকুটি করবে 2 দিয়ে, ব্যাস গল্প খতম ওখানে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন নেওয়াটা খুব দরকার। কিছু কিছু ক্যালকুলেশনে দেখবি যেগুলো দশমিকের ক্যালকুলেশন, তো কিছু কিছু ক্যালকুলেশন হয় এরকম, যেখানে দেখবি দেখ গুণ করা সহজ না ভাগ করা সহজ? গুণ করা সহজ। আমি যদি একটা কোশ্চেন দিয়ে এরকম করে 8/8 কত হচ্ছে না, 8 হচ্ছে 0.25, চল দেখি এটাকে ভাগ কর দেখি, এটাকে হচ্ছে ক্যালকুলেশন কর দেখি খুব তাড়াতাড়ি। এটাকে কি উত্তর হচ্ছে? 8/0.25, 8 আচ্ছা এটাকে আরেকটু আমি করে দিই, একটু কঠিন করে দিচ্ছি। 13/4.9, 13/4.9, 2, এটা হচ্ছে, এটাকে করে দিচ্ছি 21/4.9, ক্যালকুলেশন কর দিকে একটু। 21/4.9, ক্যালকুলেটর নয়, মুখে মুখে কর। 21/4.9, একটু 2-1 লাইন করতে পারে। 21/4.9 কি হবে? তাহলে কি করবো, এখান থেকে দশমিক তুলে দিচ্ছি, এখান থেকে দশমিক তুলে দিচ্ছি, কত দিয়ে কাটা যাবে? 7 7 49, 7 3 21, 30, তাহলে কত হচ্ছে? 30, 30 মানে হচ্ছে 7 4 28, 7 4 28। এরকম করে কিছু কিছু ক্যালকুলেশন আসে যেগুলো হচ্ছে সহজ করতে হবে। আমি মুখে মুখে দিচ্ছি, এরকম ছোট করে দিচ্ছি, এই জন্য এরকম হচ্ছে, কিন্তু কিছু কিছু কোশ্চেন থাকছে যেগুলো সবসময় সবসময় চেষ্টা করবি ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার নিয়ে আসা। কারণ কি ক্যালকুলেটর, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট না, পিওর সায়েন্সে 11-12 তো পুরো পুরো সাল ক্যালকুলেটর ইউজ করে। এদের এই জন্যই এদের হচ্ছে জয়েন্ট পরীক্ষাতে বা কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে হয় না। সব থেকে বড় ড্রব্যাক হচ্ছে এই জায়গায় ক্যালকুলেটর ইউজ করা।
জয়েন্টে কোথায় ক্যালকুলেটর? কি বললাম, ক্যালকুলেটর ইউজ করাটা সব থেকে বড়। সিবিএসসি বোর্ডে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর নেই, বোর্ড এক্সামেও ক্যালকুলেটর নেই। ক্যালকুলেটর তো দেবে কেন, কিসের জন্য? ক্যালকুলেটরটা কিসের জন্য দেবে না? হুম, কেন? একটা ক্যালকুলেশন বল, ক্যালকুলেটর ছাড়া কেন হবে না? সব হবে ক্যালকুলেটর ছাড়া। অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসবে, কাছাকাছি অ্যান্সার আসবে নিউমেরিক্যাল ভ্যালুতে। এরপরে কোশ্চেন কোনটা আছে? 13 হয়ে গেছে। সংকট কোণ আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সাইন 35। ক্যালকুলেটর ছাড়া কি হবে সাইন 35? তোদের হচ্ছে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন পড়া হয়ে গেছে? ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন পড়া হয়ে গেছে? দেখবি ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনে আছে সাইন 21 ডিগ্রির মান বার করতে, সাইন সাইন 32 ডিগ্রি। ওগুলো নয়, 18, 36, 72 নয়। আমি কি বলছি, 32 বললাম তো, আচ্ছা ছাড়, 32 নয়, 63 ডিগ্রি, সাইন 63 ডিগ্রির মান। ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনে দেখবি আছে। স্যারকে স্যারকে জিজ্ঞেস করবি যে স্যার সাইন 63 ডিগ্রির মান কিভাবে বার করে, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন পড়া হলে দেখবি। ক্যালকুলেটর। সংকট কোণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোন কোশ্চেন আছে? 16। √3 প্রতিসরাঙ্কের একটি স্বচ্ছ তরল একটি বিকারে ঢালা হলো। √3 প্রতিসরাঙ্কের একটি স্বচ্ছ তরল একটি বিকারে ঢালা হলো, ঠিক আছে, বিকারে ঢালা হলো। হ্যাঁ, এবং তার উপর 3/2 প্রতিসরাঙ্কের একটি তেল ঢালা হলো। ওই তরল দুটির মধ্যে সংকট কোণ কত হবে? কি হয়েছে, উত্তর হয়ে গেছে? কিছু নাই, এটা 16টা। √3 প্রতিসরাঙ্ক, √3 মানে কত? √3 1.73, √3 মানে 1.73। আরেকটা প্রতিসরাঙ্ক কত? 3/2, 3/2 মানে কত? 1.5। তাহলে আলোকে কোথা থেকে নিয়ে যেতে হবে, কোন মাধ্যম থেকে? ঘন মাধ্যম কোনটা? অপরেরটা, অপরেরটা। তাহলে এখান থেকে আলোক রশ্মি নিয়ে আসতে হবে। এটা যদি সংকট কোণ হয়, এটা যদি সংকট কোণ হয় তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি, হ্যাঁ কি না? সংকট কোণ হয় তাহলে এই কোণটা হবে কত? 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা স্নেলের সূত্র প্রয়োগ করব। স্নেলের সূত্র প্রয়োগ করলে কত হচ্ছে, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে √3, সেই মাধ্যমে আপতন কোণের সাইন সমান 3/2 ইন্টু সাইন 90 ডিগ্রি, ঠিক না? তাহলে সাইন থিটা c, এটা হচ্ছে কত? √3, 3/2, নিচে হচ্ছে √3, কাটাকুটি করলে কত হচ্ছে? √3/2। সাইন থিটা c সমান হচ্ছে কত? √3/2 মানে সাইন 60 ডিগ্রি। তো থিটা c হচ্ছে কত? 60 ডিগ্রি। সংকট কোণ আসছে কত? 60 ডিগ্রি। সংকট কোণ আসছে 60 ডিগ্রি। 19, তাই তো? 19, 19 এটা কি আছে? একটি না, একটি নয়, দুটি, দুটি স্বচ্ছ মাধ্যম এ ও বি পরস্পরের সংস্পর্শে আছে। এ মাধ্যমে আলোর বেগ এত এবং বি মাধ্যমে আলোর বেগ এত। এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণের মান কত হবে? ওকে, এই দেখ, এটা হচ্ছে 19-এর কোশ্চেন। দুটো মাধ্যম বলেছে তাই না, এ আর এটা হচ্ছে বি। এ মাধ্যমে আলোর বেগ কত? ভি এ, 2 × 10⁸। আর বি মাধ্যমে আলোর গতিবেগ কত?
কোন মাধ্যমটা ঘন মাধ্যম, কোনটা লঘু মাধ্যম? অপরেরটা। যে মাধ্যমে আলোর বেগ কম সেটা ঘন মাধ্যম, যে মাধ্যম থেকে আলো আসছে সেই মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম। আচ্ছা, মানে যেটাতে আলোর বেগ কম, তাহলে ঘন মাধ্যম থেকে আলো আসতে হবে, এখানে এলো। এই কোণটা যদি থিটা সি হয় তাহলে এটা হবে কত, 90 ডিগ্রি, তাই তো? এখানে কিন্তু দুজনের প্রতিসরাঙ্ক দেওয়া নেই, স্নেলের সূত্র আমি ওইভাবে ব্যবহার করতে পারবো না, তাহলে কিভাবে যাব? সাইন থিটা, সাইন থিটা সি বাই সাইন 90 ডিগ্রি সমান কি হয়, সাইন আই বাই সাইন আর, মানে কি হবে, ভি এ বাই ভিবি। এই তো হয়ে গেল, সাইন থিটা সি বাই 1, ভি এ কত হচ্ছে 2 × 10⁸ বাই ভিবি কত হচ্ছে 2.5 × 10⁸। এখান থেকে কত আসছে, 20/25, মানে কত, 5×4 = 20, 5×5 = 25, 4/5। কি উত্তর হবে, সাইন ইনভার্স 4/5। এটা কি এমন অঙ্ক ছিল ভাই, সাইন ইনভার্স 4/5। এখানে কি প্রতিসরাঙ্ক দেওয়া নেই বলে করা যাবে না, এরকম করে বেগ দেওয়া আছে। ঠিক, ঠিক আছে। পাঞ্জাবে পড়ছে, তোদের নেই। ঠিকঠাকই আছে। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো করতে হবে আরো, যেটা হচ্ছে কি এই যে যে আপাত সরণ, যেটা যে কোশ্চেন গুলো প্রবলেমস এর 2 তে আছে বা যাই হোক, আমি একটা জিনিস বলছি দেখ, অর্ধ শীর্ষকোণটা আসবো পরে, তার আগে যেটা বলছি, ওই জলের মধ্যে মাছ আছে ওই ব্যাপারটাকে দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, জলে সাপও থাকতে পারে। যে মাধ্যমটা ঘন মাধ্যম তার প্রতিসরাঙ্ক ধরে নিলাম মিউ, আর এটা লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে বায়ু, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, 1। এবারে এইখান থেকে যে হচ্ছিল ডি অ্যাপারেন্ট, ডি অ্যাপারেন্ট বাই ডি কে কি লিখেছিলাম, ডি অ্যাপারেন্ট মানে 1 বাই হচ্ছে কি লিখেছিলাম, মিউ। তাহলে ডি অ্যাপারেন্ট হচ্ছে কি, ডি অ্যাপারেন্ট হচ্ছে ডি বাই মিউ। এটা কখন হচ্ছে বলতো, যখন বস্তু, আমি কি বলে দেবো, যখন বস্তু ঘন মাধ্যমে আছে, তাই না? যখন বস্তু, বইতে এইভাবে লিখেছে, বস্তু যখন ঘন মাধ্যমে এটা হচ্ছে, লঘু মাধ্যমে থাকলে উল্টোটা আসবে। পরে আসছি, বস্তু ঘন মাধ্যমে আছে, আমার এত কিছু জানার দরকার নেই, বস্তু ঘন মাধ্যমে আছে এরকম আসছে, ব্যাস। বল এখানে ডিটা যেটা ছিল এটা ডি, আর ডি অ্যাপারেন্টটা কিন্তু একটু ছোট, ডি অ্যাপারেন্টটা কিন্তু ছোট, তাহলে পার্শ্ব সরণ বলছি, মানে হচ্ছে কতটা হচ্ছে শিফট হয়েছে, শিফট কতটা হয়েছে, ঠিক আছে? তো হ্যাঁ, শিফট হচ্ছে কত, শিফট হচ্ছে এখানে সরণ হচ্ছে কত না, ডি মাইনাস ডি অ্যাপারেন্ট, কেন কি এখানে ডিটা বড়, তাহলে কত হচ্ছে ডি মাইনাস ডি বাই মিউ, তাহলে ডি কমন নিলে কত হচ্ছে 1 মাইনাস, হ্যাঁ, তো এইটা হয়েছে তো, তাহলে এটা হচ্ছে কি কতটা উপরে উঠে যাচ্ছে, তাই না, বা সরণ কতটা হচ্ছে। এখন কথা হচ্ছে যে যদি পরপর কতগুলো মাধ্যম থাকে, যদি পরপর কতগুলো মাধ্যম থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ধর, আচ্ছা এটা টুকে নে, এটা টুকে নে আগে, টুকবি তো, লাগবে। হ্যাঁ, কিছু নামের দরকার নেই, এরকমই লিখ, বেনামি জিনিস। হ্যাঁ, তখন ঠিক নাম চলে আসবে।
হুম, এটা হয়ে যাওয়ার পরে আমি একটা কোশ্চেন দেবো, বেশ ভালো কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ, এটার পরে একটা কোশ্চেন দেবো। এটাকে প্রমাণ যদি করতে চাই, আচ্ছা এই যে যে এখানে ডি অ্যাপারেন্ট বাই ডি ইজ ইকুয়ালস টু 1/μ হচ্ছে, এটাকে প্রমাণ, প্রমাণ লাগবে নাও লাগতে পারে, তবু একটু বলে দিচ্ছি আমি, ঠিক আছে? বইতে লেখা আছে, একটু জাস্ট বলে দিচ্ছি যে কিভাবে হচ্ছে এটা। এটা তো ফর্মুলা হয়ে গেছে, এরপরে আগে লিখবো কিছু। এটাকে কেমন ভাবে করছি দেখ প্রমাণটা। এই যে যে বস্তুটাকে দেখছে না, এটা কিন্তু একদম উল্লম্ব দর্শন। উল্লম্ব দর্শন বলতে কি? উল্লম্ব দর্শন বলতে এখানে যে বস্তু আছে তাকে একদম ওপর থেকে এরকম করে দেখছে, না যে সাইড থেকে এরকম করে দেখছে, এরকম না, কিন্তু এটা নয়, ঠিক আছে? উল্লম্ব দর্শন। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে, একটা আলোক রশ্মি এখান থেকে, একটা আলোক রশ্মি কি হবে, এরকম করে সোজা চলে যাবে। আরেকটা আলোক রশ্মি দেখ, যেহেতু লোক, যেহেতু হচ্ছে ব্যক্তি কি করছে, একটু উল্লম্ব দর্শন হচ্ছে, তো সেক্ষেত্রে কি হবে, আরেকটা আলোক রশ্মি যাবে, সেই আলোক রশ্মিটা না একদম কাছে গিয়ে পড়বে, না তো কি একদম দূরে গিয়ে, এগুলো নেব না, ঠিক আছে? এই আলোক রশ্মিগুলো নেব না, একদম কাছে যেগুলো গিয়ে পড়ছে সেটাই নেব। তাহলে একটা আলোক রশ্মি গিয়ে কাছে মোটামুটি পড়ছে, এটা গিয়ে পড়লো, এখানে কি হবে, আপতন কোণ, প্রতিসরণ কোণ, এই কোণটা কি আপতন কোণ আই, কি হবে, দূরের দিকে সরে গেছে। সবই ঠিক আছে, সবই ঠিক আছে। এটাকে পেছনের দিকে বাড়াবো, তাহলে এটা হচ্ছে কি ইমেজ, এটা হচ্ছে কি অবজেক্ট। এই কোণটা হচ্ছে কি আর, এই কোণটা আর, তো ব্যাস। ভালো করে দেখে বলতো, এই কোণটা যদি আর হয়, এটা আর হবে? এটা হচ্ছে সোজা ছিল, এটা হলো অভিলম্ব ছিল, এটা একদম ডট লাইন এরকম করে গেছে, তাহলে এটা যদি আর হয়, এটাও আর হবে, ঠিক না? আচ্ছা এটা যদি আই হয়, এটা আই হবে, আই হবে, ঠিক, এটাও আই হবে, আছে, এটাও আই হবে। এতটা পর্যন্ত করার পরে এবার আমি কি করব দেখ, এইখানে একটা নাম দিয়ে নিচ্ছি আমি, ধর এ বি একটা নাম দিয়ে নিচ্ছি, এ বি হলো। তাহলে বল আমাকে, যদি বলি এই মাধ্যমের প্রতিসরাঙ্কটা মিউ, এটার প্রতিসরাঙ্ক 1/তে যাচ্ছে, তাহলে এখানে আমি স্নেলের সূত্র কি প্রয়োগ করব, সাইন আই বাই সাইন আর সমান মিউ, মিউ লিখে দেবো। দেখ কি লিখবো এখানে, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক, আচ্ছা মিউ লিখবো কি, মিউ লিখবো কি, কিভাবে লিখবো, এটা কি জল, এটা হচ্ছে কি বায়ু, তাই না? তাহলে কি হবে, জল আর বায়ু আছে, তাহলে কি লিখবো, বায়ুর প্রতিসরাঙ্ক জলের সাপেক্ষে, ছেড়ে দে, এত কিছু দরকার নেই। মিউ সাইন আই ইজিক্যালস টু 1 সাইন আর, বাস, গল্প খতম। কি মিউ, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক, এই মাধ্যমে আপাতন কোণের সাইন, 1 সাইন আর। যখন দেখবি প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কোণ দেওয়া আছে, এটা দিয়েই কর, কার সাপেক্ষে কে দেখারই দরকার নেই, সহজ হয়ে যাচ্ছে। এখান থেকে আমি কি করতে পারি, সাইন আই বাই সাইন আর 1/μ। এখন সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর যে আছে না, এইখানে একটু কি কাজ করতে হবে, যে যখন কোণ ছোট হয়, যখন কোণ ছোট হয়, আই যদি ছোট হয় আরো ছোট হবে, ছোট আপতন কোণ হলে ছোট প্রতিসরণ কোণ হবে। যখন কোণ ছোট হয় তখন আমরা কি লিখি, সাইন আই, সাইন আই নিয়ার ইজিক্যালস টু আই লেখা যায়, মানে যখন থিটা ছোট হয়, থিটা ছোট হলে সাইন থিটাকে নিয়ার ইজিক্যাল টু থিটা লেখা যায়, ট্যান থিটাকেও নিয়ার ইজিক্যালস টু থিটা লেখা যায়, আর সাইন থিটাকেও নিয়ার ইজিক্যালস টু ট্যান থিটা লেখা যায়, থিটা যদি ছোট হয়। থিটা ছোট হলে সাইন থিটাকে থিটা, সাইন জিরোর ভ্যালু কত হয়, জিরো হয়, ট্যান জিরোর ভ্যালু জিরো হয়, তাহলে আমি সাইন থিটা যেখানে আছে আমি সুবিধার্থে আমি ট্যান থিটাও ইউজ করতে পারি। কেন ইউজ করতে পারি, কেন ইউজ করতে পারি, আমরা কি জানি বলতো, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। যখন কোণ ছোট হয়ে যায় তখন অতিভুজ আর ভূমি সমান সমান হয়ে যায়, অতিভুজ আর ভূমি সমান সমান। সাইন থিটাতে কে আছে, লম্ব বাই অতিভুজ, ট্যান থিটাতে কে আছে, লম্ব বাই ভূমি। দেখ অতিভুজ আর ভূমি সমান সমান হচ্ছে,
এই জন্য সাইন থিটা আর ট্যান থিটা কোন ছোট হলে অতিভুজ আর ভূমি সমান হবে না? এই দেখ একটা একটা ত্রিভুজ আঁকছি আমি, এরকম এই কোণটা ছোট, এর অতিভুজ যেমন হবে ভূমিও প্রায় ততটাই হবে, লম্বটা দুজনের ক্ষেত্রে সমান। কেন সাইন থিটা হবে? সাইন থিটা হচ্ছে কি লম্ব, লম্ব লম্ব বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি। এই যে যে অতিভুজ আর ভূমি এই দুজন প্রায় সমান সমান, কোণ যত ছোট হবে, কোণ যত বড় হবে তত আলাদা আলাদা হবে। cos থিটা 1 হবে, থিটা যখন ছোট হয় cos থিটা 1 হয়, কারণ কি cos 0 এর মান কত হয়? 1ই হয়। তাহলে আমি সাইন থিটাকে ট্যান থিটা লিখতে, ট্যান আই লিখতে পারি এখানে, এখান থেকে আমি ট্যান আই বাই ট্যান আর ইজিক্যালস টু 1 বাই মিউ। চল না, ট্যান ট্যান কি কেটে যাবে, এখান থেকে বল ট্যান আই কি হবে, এখান থেকে বল ট্যান আই কি হবে, ট্যান আই লম্ব মানে এ বি বাই লম্ব বাই ভূমি, ভূমি এও, এও মানে হচ্ছে কি ডি, এও মানে কি এও ইজিক্যালস টু ডি, এআই ইজিক্যালস টু ডি এ বি বাই ডি এ সমান 1 বাই মিউ, এ বি বাই ডি ইন্টু ডি এ বাই এ বি 1 বাই মিউ। তাহলে ডি এ ইজিক্যালস টু কি আসছে, ডি বাই মিউ। প্রমাণ হলো? টুকে নিতে পারিস, শুধু এইটুকু ক্যালকুলেশন টুকে নিলে হবে। শুধু শুধু এইটুকু ক্যালকুলেশন মাথায় রাখলে ভাষাগুলো চলে আসবে এমনিতে। তাড়াতাড়ি লেখ। ঠিক আছে, এবারে দেখ একটা কোশ্চেন কিরকম বলছি, এটা তো দেওয়া আছে, একটা সিমিলার কন্ডিশন কিরকম হচ্ছে দেখবি। হ্যাঁ এই দেখ, এদিকে দেখাবি, এটা একটা মাধ্যম যার হচ্ছে গভীরতা কত d1, ঠিক আছে, এর প্রতিসরাঙ্ক কত μ1। এর উপরে আবার একটা মাধ্যম আছে যার গভীরতা কত d2, এর প্রতিসরাঙ্ক কত μ2। এর উপরে আবার একটা মাধ্যম আছে এর গভীরতা d3, এর প্রতিসরাঙ্ক μ3। এরকম করে অনেকগুলো মাধ্যম আছে, ঠিক আছে। এবারে এইখানে একটা বস্তু আছে এখানে, আর লোকটা দেখছে এরকম করে, ঠিক, লোকটা দেখছে এরকম করে। এক্ষেত্রে কি হবে, আপাত গভীরতা, একটা জিনিস আমি দেখাচ্ছি দেখ, যখন ধর এরকম একটা কোশ্চেন আছে, যদি বলি এটা কাঁচ মাধ্যম, এটা কাঁচ, এটা কি আছে কাঁচ, এর এখান থেকে যদি ডি গভীরতায় একটা বস্তু থাকে, মানে কোন একটা বিন্দু আছে কাঁচের মধ্যে, তাহলে এটাকে দেখলে কোথায় দেখবে, ডি ড্যাশ ফর্মুলা কি হচ্ছে, ডি এ কি হচ্ছে, ডি বাই মিউ হচ্ছে। তো এটা কি কাঁচের মধ্যেই আছে, কাঁচের মধ্যেই আছে। এখন আমি যদি বলি যে এই বস্তুটাকে আমি কি করছি, কাঁচের মধ্যে নয়, এটা কাঁচের নিচেই আছে। কোথায় আছে, নিচে। এই কন্ডিশনটাকে দেখ একটু ভালো করে, বস্তুটা কিন্তু এখন আছে এখানে, বুঝছে? তাহলে এখানে যদি আমি কোশ্চেন করি যে এই বস্তুটা কতটা মানে সরে যাবে, শিফট কত হবে, শিফট কত হবে, এখান থেকে আমি একটা ছবি আঁকছি ভালো করে, ওখান থেকেই বোঝা যাবে যে শিফট অ্যাকচুয়ালি কি হচ্ছে। এটা সমান্তরাল কাজ ফলক, তো সমান্তরাল কাজ ফলক আছে এখান থেকে। কিরকম হচ্ছে দেখ, প্রথমে কি হবে, এখান থেকে একটা আলোক রশ্মি সোজা চলে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, সোজা চলে যাবে, গেছে। হ্যাঁ, এখান থেকে একটা আলোক রশ্মি এসছে, এই ছবি দেখবি ভালো করে, এখান থেকে একটা আলোক রশ্মি এসছে, এখানে লম্ব টানলাম, অভিলম্ব কি হবে, অভিলম্বের কাছে সরে আসবে, অভিলম্বের কাছে সরে এলো, কি হচ্ছে, অভিলম্বের কাছে সরে আসছে। কোথায় আসছে, কাছে। বস্তুটা বায়ুতেই আছে, বস্তুটা বায়ুতে আছে, কিন্তু একটা কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে দেখছি,
ঠিক আছে। এখানে কি হবে, এখানে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, কোথায় সরে যাবে, দূরে, দূরে সরে যাচ্ছে। এখানে যখন বায়ু থেকে কাছে যাচ্ছে এরকম করে কাছে সরে আসছে, আবার কাছ থেকে বায়ু দূরে সরে যাচ্ছে। ওকে, এবার আমি কি করছি দেখ, এখান থেকে আমি কি করছি, এখান থেকে এটাকে আমি কি করব, দূরের দিকে মানে পেছনের দিকে বাড়াবো, হয়েছে, পেছনের দিকে বাড়িয়েছি, পেছনের দিকে বাড়িয়েছি। আচ্ছা, পেছনের দিকে বাড়াতে তাহলে কি হবে, এখানে হবে ইমেজ, কি হবে, এখানে হবে ইমেজ। আচ্ছা, পার্শ্ব সরণ কতটা হয়েছে, এতটা, এখানে বস্তু ছিল, এখানে বস্তু ছিল, এতটাই তো পার্শ্ব সরণ হয়েছে, এতটা পার্শ্ব সরণ হয়েছে। এবারে আমি এই লম্বটাকে একটু বড় করে টানছি, দেখ ভালো করে দেখবি, লম্বটাকে বড় করে টেনেছি। এখন আমি বলছি কি, যদি বস্তু এখানে থাকতো, কোথায়, আমি সিমিলার কন্ডিশন দিচ্ছি কিরকম, বস্তু হচ্ছে এখানে, যদি আমি ঠিক এখানেই রাখি বস্তুটাকে, মানে কাঁচের একদম নিচের তলে, কাঁচের একদম নিচের তলে রাখি, তাহলে তার ক্ষেত্রে যখন আমি ইমেজ করতাম কিরকম করতাম, এই সোজা একটা আলোক রশ্মি নিতাম, কোন কোন সোজা, এই সোজা একটা আলোক রশ্মি নিতাম তো, যেটা লম্ব, আর এই আলোক রশ্মিটাকে এরকম করে নিলে এও এরকম যেত, পেছনের দিকে বাড়ালে এখানেই হতো ইমেজ। এইটাকে ভালো করে দেখতো, এটা একটা সামান্তরিক হচ্ছে, সামান্তরিক হচ্ছে, মানে এর এই যে লেন্থ আর এর এই যে লেন্থ, দুটো কি হবে, সমান হবে। মানে বুঝতে পারলি না কি বললাম, এর এই যে, এর এই যে লেন্থ আর এর এই যে লেন্থ সমান হবে না, এটা হচ্ছে একটা সামান্তরিক। মানে আমি কি বলছি, কি বলছি শোন, একটা কাঁচের স্ল্যাব, এর কাঁচের স্ল্যাবের নিচে বায়ুতে আমি বস্তু রাখলে তার যে শিফট হবে, এই বস্তুটাকে এই কাঁচের একদম নিচের তলে রাখলে যে শিফট হবে একই হবে। মানে আমি এখান থেকে যদি বলে এটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব, এই কাঁচের স্ল্যাবের কত নিচে বস্তু আছে সেটা আমার জানার দরকারই নেই, কত নিচে বস্তু আছে আমার জানার দরকার নেই, শিফট কত হবে, যদি এইটা কাঁচের স্ল্যাবের যদি বেধ যদি ডি হয়, কাঁচের স্ল্যাবের বেধ যদি ডি হয়, কাঁচের স্ল্যাবের একদম নিচে যদি বস্তুটাকে রাখি, তাহলে এখান থেকে যখন আমি দেখছি, তাহলে বস্তুর প্রকৃত গভীরতা কত, বস্তুর প্রকৃত গভীরতা হচ্ছে কত, ডি, বস্তুর প্রকৃত গভীরতা হচ্ছে কত, ডি, বন্ধ কর, বস্তুর প্রকৃত গভীরতা হচ্ছে কত, ডি, বুঝছে, বস্তুর প্রকৃত গভীরতা কি হচ্ছে, ডি। তাহলে বস্তুর আপাত গভীরতা কি লিখতাম, ডি বাই মিউ, তাহলে শিফট কত লিখতাম, শিফট লিখতাম কত, ডি মাইনাস ডি বাই মিউ, মানে ডি কমন নিলে 1 - 1/μ, এইখানে রাখলে শিফট এটা হচ্ছে তো, এর কত নিচে বস্তুকে আমি রেখেছি জানার দরকার নেই, শিফট ওই একই হবে। এটা কোথায় আছে, এটা আছে এই যে পেজ নাম্বার 561, সমান্তরাল ফলকের নিচে রাখা বস্তুর প্রতিবিম্ব, হ্যাঁ এটা 561 পেজ 2.5.2, সমান্তরাল ফলকের নিচে রাখা বস্তুর প্রতিবিম্ব। হ্যালো, হলো কি বুঝছে, এবার দেখ সমান্তরাল ফলকের নিচে রাখলে কি রকম প্রতিবিম্ব হচ্ছে, তাহলে কি হচ্ছে এখানে বলতো, এখানে কি হচ্ছে, এবার দেখ শিফট যদি পেয়ে যাস তাহলে তুই আপাত গভীরতা পেয়ে যাবি, আপাত গভীরতা কিন্তু ওই রকম ভাবে আসবে না, এই যে তুই আপাত গভীরতা করে দিবি না, যদি তুই ভাবিস যে এখানে কাঁচ আছে, এর উপরিতল থেকে এতটা নিচে আছে বস্তু, এর জন্য আমি আপাত গভীরতা করে দেবো ডি বাই মিউ, না এটা নয়, এটা হবে না, এতটা ডি ধরা যাবে না, এতটা ডি ধরা যাবে না, এই কাঁচের স্ল্যাবের বেধ ডি, কাঁচের স্ল্যাবের বেধ কত, ডি, তার জন্য শিফট আমাকে বার করে নিতে হবে, শিফট কত হচ্ছে, কতটা উপরে উঠে যাবে, ডি হোল ইন্টু 1 - 1/μ। এবারে কি করব, বস্তুটা ধর কত 20 মিটার নিচে আছে, তাহলে শিফট যদি এটা হয় তাহলে প্রকৃত কত হবে, আই, তাহলে কত হবে 20 মাইনাস শিফট, আমি যদি বলি 20 মিটার নিচে আছে, শিফট হয়েছে 5 মিটার, তাহলে প্রকৃত, তাহলে আপাত কত হবে 20 - 5,
তাই না? তাহলে এখান থেকে কি করব, ডি রিয়াল কত হচ্ছে, ডি রিয়াল কত হচ্ছে, ডি অ্যাপারেন্ট, সরি, ডি অ্যাপারেন্ট কত হচ্ছে, ডি অ্যাপারেন্ট হচ্ছে বস্তুটার হচ্ছে আপাত কত, কতটা আছে, 20 মাইনাস, যদি এটা 20 দেওয়া থাকে, বা এটা এটা হচ্ছে কি, এটা 20 মিটার নিচে হচ্ছে ধর দেওয়া আছে, বা এখান থেকে আমি বলে দিচ্ছি ডি অবজেক্ট, অবজেক্ট যেখানে আছে, ডি কাকে নিয়েছি বলতো, ডি নিয়েছি কি, কাঁচের স্ল্যাবের ব্যাস, ডি আমি কি নিয়েছি, স্ল্যাব বলে নিয়েছি, স্ল্যাব। ওকে, কতটা নিচে ছিল, সেটা কি ছিল বলতো, এতটা নিচে পুরোটাই জল ছিল, এখানে ছিল। আর এখানে কি হচ্ছে, এটা এতটা পর্যন্ত কাঁচ, তার নিচে তো আর কাঁচ নেই, তার নিচে কাঁচ নেই, তো আমি ওই ফর্মুলা ব্যবহার করলে হবে না, ঠিক আছে, হয়েছে। তাহলে এখান থেকে কি হবে, শিফট, শিফট, এটা শিফট বাদ দিয়ে দিলেই চলে আসবে। তাহলে শিফট বার করতে হবে কাঁচের স্ল্যাবের নিচে, এই নিচেই বস্তু থাকলে কত শিফট হয়, মানে প্রকৃত গভীরতা যদি আমি কাঁচের স্ল্যাবের বেধকে নেই, তাহলে আপাত গভীরতা কত আসবে, সেই অনুযায়ী শিফট কত আসবে, শিফটটা বার করে নিতে হবে। শিফট বার করে নেওয়ার পরে বস্তু প্রকৃত কত নিচে আছে সেখান থেকে শিফটটা বাদ দিয়ে দিলে ইমেজ কোথায় আছে পেয়ে যাবো। কার বোঝা যায়নি বল, বোঝা গেছে। এটা 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 একটা টুকে নেই, এটা টুকে নেই, ডি অবজেক্ট, বলে দিচ্ছি ডি অবজেক্ট, ঠিক আছে। কি লিখবো, যখন বস্তু, যখন বস্তু সমান্তরাল ফলকের নিচে থাকে, এটা কিন্তু সমান্তরাল ফলক হবে, সমান্তরাল ফলকের নিচে অবস্থিত, শিফটের ক্ষেত্রে ডিটা হচ্ছে কি, ডিটা হচ্ছে ডি স্ল্যাব, এটা আমি লিখে দিচ্ছি ডি স্ল্যাব, স্ল্যাবের বেধ, স্ল্যাব কত মোটা, শিফট বার করছি স্ল্যাবের বেধ দিয়ে, শিফট বার করে নেওয়ার পরে এখান থেকে করে দিচ্ছি। চল একটা কোশ্চেন দিচ্ছি তাহলে বোঝা যাবে, অবশ্যই দেওয়া থাকবে, আমি কোশ্চেন দিচ্ছি, একটা কোশ্চেন দিলে বুঝতে পারবি, সেটাও দেওয়া থাকবে, একটা কোশ্চেন দিচ্ছি, অবশ্যই। কোশ্চেন সব থেকে ভালো, কোশ্চেন দিলে বোঝা যাবে। এইটা করার পরে তোদেরকে কোশ্চেন দিয়ে দেব পরীক্ষার জন্য। অতনুটা আজকে পরীক্ষা দেবো বলে আসেনি না, জ্বর, আচ্ছা। ঠিক আছে, কোশ্চেন একটা দিচ্ছি, একটি 15 সেন্টিমিটার বেধ বিশিষ্ট সমান্তরাল, সমান্তরাল কাচের, কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 3/2, একটি সমান, একটি 15 সেমি বেধ বিশিষ্ট সমান্তরাল কাচের ফলকের নিচের তল হতে 5 সেমি নিচে, 5 সেমি নিচে একটি বিন্দু আছে, একটি বিন্দু বস্তু আছে, এবং স্ল্যাবের, স্ল্যাবের উপরের, উপরের তল হতে, স্ল্যাবের উপরের তল হতে 10 সেমি উপর থেকে এক ব্যক্তি বস্তুটিকে
দেখলে দেখলে চোখ থেকে কত নিচে প্রতিবিম্ব দেখতে পাবে, প্রতিবিম্ব দেখতে পাবে। হ্যাঁ, দেখ কোশ্চেন দেখ এটা, চল এই কোশ্চেনটা করে ফেল। প্রথম কথা, কাঁচের স্ল্যাবের বেধ কত দেওয়া আছে? কাঁচের স্ল্যাবের বেধ কত দেওয়া আছে? 15। এটা হচ্ছে ডি স্ল্যাব বলছি আমি, কত বলছি? ডি স্ল্যাব। তাহলে লোকটা দেখছে কত? বায়ু থেকে। তাহলে এখান থেকে শিফট কত হবে? শিফটটা আগে বার করে নি। শিফটটা হবে কত? ডি স্ল্যাব হোল ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। ডি স্ল্যাব হচ্ছে কত? তাহলে 15, ঠিক 15 1 মাইনাস 1 বাই মিউ মানে কত হবে? 2/3। কত হবে? 2/3। তাহলে কত হচ্ছে? 15 ইন্টু কত হচ্ছে? 3 লসাগু হচ্ছে 5 হচ্ছে। তার মানে শিফট কত হয়ে যাচ্ছে? 5। শিফট কত হচ্ছে? 5। এবারে কোশ্চেনে কি দেওয়া আছে? স্ল্যাবের স্ল্যাবের নিচে আছে, নিচে আছে 15 সেমি নিচে। দেখ এটা হচ্ছে স্ল্যাব, স্ল্যাবটা কত? স্ল্যাবটা 15 সেন্টিমিটারের বেধ, এর নিচে বস্তু আছে কত? নিচে 5, এটা হচ্ছে বস্তু, আর উপর থেকে দেখছে কত? 10, এটা হচ্ছে চোখ। তাহলে চোখ থেকে কত দূরে বস্তু আছে টোটাল? চোখ থেকে টোটাল হচ্ছে 10 প্লাস 15 প্লাস 5, 30 সেন্টিমিটার। চোখ থেকে কত নিচে বস্তু আছে? 30 সেন্টিমিটার। শিফট কত হয়েছে? 5। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? 30 মাইনাস 5, 25। ব্যাস এটুকুই হবে চোখ থেকে। বুঝতে পেরেছিস এবার কোশ্চেন? ব্যাস। লাস্ট লাস্ট ঠিক আছে, লাস্ট কি হচ্ছে দেখ, যে এরকম যদি পরপর স্ল্যাব, এরকম যদি পরপর স্ল্যাব থাকে, আমি যেটা এক্ষুনি ছবি এঁকেছিলাম, কি দেখ এখানেই বস্তু আছে, এটা হচ্ছে কত? D1 গভীরতা, এর এর প্রতিসরাঙ্ক কত? মিউ1। এর পরে আবার একটা মাধ্যম আছে যার গভীরতা কত? D2, তার প্রতিসরাঙ্ক কত? মিউ2। এরকম করে n সংখ্যক মাধ্যম আছে, ঠিক আছে? তাহলে আপাত গভীরতা কি হবে জানিস? আপাত গভীরতা, এখানে বস্তু কি হবে? এখান থেকে বস্তু দেখছে, তাই না? এখান থেকে কত? মোট মোট প্রকৃত গভীরতা D1 প্লাস D2। তাহলে আপাত গভীরতা কত হবে? এখানে এখানে কিন্তু বস্তু একদম নিচের তলেই আছে। কত হবে জানিস? D1 বাই মিউ1 প্লাস D2 বাই মিউ2 প্লাস ডট 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 DN বাই মিউ1। এটাকে সামেশন দিয়ে লেখা যায় DI বাই মিউ I ইজ ইকুয়ালস টু 1 টু n। শিফট লিখতে পারবি? শিফট কি লিখবে? শিফট প্রথমটার জন্য শিফট কত হবে? D1 হোল ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ1 প্লাস D2 হোল ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ2 প্লাস ডট 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 DN হোল ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ n। ঠিক, এটাকে সামেশন দিয়ে লেখা যেতে পারে। এটাকে সামেশন দিয়ে লিখে দিচ্ছি, কি হবে? সামেশন DI হোল ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ I, তাই তো? I ইজ ইকুয়ালস টু 1 টু n, এটা হচ্ছে শিফট। ব্যাস এই ছিল ফর্মুলা। এবার লেখ স্থির তড়িৎ চ্যাপ্টারের উপরে কোশ্চেন দেবো, তাই তো, পরীক্ষার জন্য। হ্যাঁ, এন এর মান এরকম দেওয়া থাকবে না, বলবে প্রথমে নিচে হচ্ছে 10 সেন্টিমিটার বেধের কাঁচ আছে, তার উপরে 5 সেন্টিমিটার গভীরতার জল আছে, তার উপরে হচ্ছে 7 সেন্টিমিটার গভীরতার এত প্রতিসরণের কোনো তেল আছে। এই কাঁচের স্ল্যাবের নিচের তলে যদি একটা কালির বিন্দু স্পট থাকে, তাহলে সেটা কত গভীরতায় দেখা যাবে? এই তো কোশ্চেন। বুঝতে পারলি কোশ্চেন কেমন হবে? হুম। ফর্মুলা বোঝা গেছে তো?
পরেরটা আরো আরো তো আছে যে ওপরে থাকলে যেটা হবে, ঠিক আছে, যেটা হচ্ছে লঘু মাধ্যমে যদি বস্তু থাকে তার জন্য কত শিফট হবে, প্রমাণ হোক যাই হোক, দিয়ে পরের দিন প্রিজম করা যাবে। কোশ্চেন লেখা হয়ে গেলে ওই রুমে চলে যেতে হবে তোদেরকে, ঠিক আছে, কোশ্চেন লেখা হয়ে গেলে ওই রুমে চলে যেতে হবে, এখানে তো 11 বসবে। ঠিক আছে, লেখ কোশ্চেন লেখ। লুজ লুজ লিখ, লুজ। প্রথম কোশ্চেন, ভেরি ফাস্ট। তাহলে স্থির তড়িতের উপরে পরীক্ষার জন্য কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে, দিচ্ছি আপাতত কোশ্চেন লেখ। তড়িৎ পর্দা কাকে বলে? তড়িৎ পর্দা কাকে বলে, এর ব্যবহার লেখো। তড়িৎ পর্দা কাকে বলে, এর ব্যবহার লেখো। কোশ্চেন শেষ হয়নি। তড়িৎ পর্দা কাকে বলে, এর ব্যবহার লেখো। এটি এটি কোন নীতি প্রয়োগ করে তৈরি করা হয়? কোন নীতি প্রয়োগ করে তৈরি করা হয়? 3 নাম্বার, এটা 1+1+1, ঠিক আছে। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের ব্যবহার লেখো, 2 মার্কস। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের ব্যবহার লেখো, 2 মার্কস। 3 মিলিমিটার 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একই আধানে আহিত 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একই আধানে আহিত 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে 27টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের ব্যবহার 1 মার্কস। 2 বলেছি, আচ্ছা ঠিক আছে, 2 মার্কস, ঠিক আছে। ওটাকেই 10 মার্ক দিয়ে দিতে পারিস, পরের আরেকটা কোশ্চেন দিলে হয়ে যাবে, পরীক্ষা শেষ। লেখ স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, বড় করে আঁকবি, বড় মার্কস। কি বললাম? বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রের জন্য উভয় ক্ষেত্রের জন্য জন্য আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করো। উভয় ক্ষেত্রের জন্য আধানের তলমাত্রিক ঘনত্ব অনুপাত নির্ণয় করো, ঘনত্বের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। এটা 2 মার্কস, এটা 2 মার্কস, ঠিক আছে। বজ্রবহকে বজ্র নিবারক বলে কেন? 2 মার্কস। বজ্রবহকে বজ্র নিবারক বলে কেন? বজ্রবহকে বজ্র নিবারক বলে কেন? তারপরে কোশ্চেন, এটা 2 মার্কস। কিউ আধান বিশিষ্ট একটি গোলাকার কিউ আধান বিশিষ্ট ক্যাপিটাল কিউ আধান বিশিষ্ট একটি গোলাকার, ঠিক আছে, গোলাকার বললেই হবে। কিউ আধান বিশিষ্ট একটি গোলাকার
ধাতব খোলকের বহির ব্যাসার্ধ R2, বহির ব্যাসার্ধ R2 স্মল r2, ঠিক আছে, R2 এবং অন্তর ব্যাসার্ধ R1, ঠিক আছে, পূর্ণচ্ছেদ। স্মল কিউ আধান, ঠিক আছে, এরকম কোশ্চেন দেবে, ঠিক আছে, স্মল কিউ, আরে কোশ্চেন দেবে এরকমই, ঠিক আছে। স্মল কিউ আধান স্মল কিউ আধান খোলকটির কেন্দ্রে, স্মল কিউ আধান খোলকটির কেন্দ্রে রাখা হলে, পাল্টে দেবো দেখবি, বাইরে করে দেবো আধানকে, দেখবি হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে। চল লিখে দিচ্ছি, খোলকটির কেন্দ্রে মাইনাস কিউ আধান রাখা হলো, প্লাস কিউটা কেটে দিয়ে মাইনাস কিউ, এবার আসবে কোথায় প্লাস মাইনাস করিস দেখা যাবে, ঠিক আছে। খোলকটির কেন্দ্রে মাইনাস কিউ আধান রাখা হলে ভিতরের ও বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? ভেতরের ও বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? ঠিক আছে, তারপরে এটা 2 মার্কস আছে। কত মার্কস হয়েছে? 11, ঠিক আছে। তারপরে লেখ, পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? ধ্রুবক কাকে বলে? শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? হয়েছে? 4 কুলম্ব এবং -16 কুলম্ব আধান, 4 কুলম্ব ও -16 কুলম্ব আধান পরস্পর হতে 10 মিটার দূরত্বে আছে। 4 কুলম্ব এবং -16 কুলম্ব আধান পরস্পর হতে 10 মিটার দূরত্বে আছে। কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? 2 মার্কস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কোশ্চেন দিচ্ছি হবে, দাঁড়া একটু, 5 মিনিট হয়েছে সবে, ঠিক আছে। তারপর কোশ্চেন লেখ, একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুতে সমমানের 4টি আধান রাখা হলো। একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুতে সমমানের 4টি আধান রাখা হলো। এদের প্রতিটির মান মাইনাস ক্যাপিটাল কিউ, আছে, এবং বর্গক্ষেত্রের কেন্দ্রে একটি আধান স্মল কিউ রাখা হলো। বর্গক্ষেত্রের কেন্দ্রে একটি আধান স্মল কিউ রাখা হলো। যদি আধানগুলি সাম্যাবস্থায় থাকে তবে স্মল কিউ এর মান নির্ণয় করো। এটা 3 মার্কস। কত মার্কস হয়েছে? 16। এরপরে কোশ্চেন লেখ, 4 মাইক্রোকুলম আধান বিশিষ্ট 4 মাইক্রোকুলম আধান বিশিষ্ট অসীম সংখ্যক বিন্দু আধান, 4 মাইক্রোকুলম আধান বিশিষ্ট অসীম সংখ্যক বিন্দু আধান x অক্ষ বরাবর
এক্স অক্ষ বরাবর বরাবর যথাক্রমে যথাক্রমে এক্স সমান এক্স সমান 1 মিটার, 2 মিটার, 4 মিটার, 1 মিটার, 2 মিটার, 4 মিটার, 8 মিটার, ডট 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 হচ্ছে দূরত্বে অবস্থিত, দূরত্বে অবস্থিত পূর্ণচ্ছেদ। মূল বিন্দুতে একটি 1 কুলম্ব বিন্দু আধান স্থাপন করা হলে, মূল বিন্দুতে একটি 1 কুলম্ব বিন্দু আধান স্থাপন করা হলে মূল বিন্দুতে একটি 1 কুলম্ব বিন্দু আধান স্থাপন করা হলে ওই বিন্দু আধানের উপর ক্রিয়াশীল মোট বল নির্ণয় করো। 2 মার্কস। মোট বল নির্ণয় করো। তারপরে কোশ্চেন, একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো এবং তার ভেক্টর রূপটি লেখো। 2 মার্কস। চল 20 মার্কস হয়ে গেছে। কেন, কিসের জন্য? চল হয়ে গেছে 20 মার্কসের কোশ্চেন। চলো জয় রেমে, চল। হ্যাঁ, টর্কের রাশিমালা প্রতিষ্ঠা করো এবং তার ভেক্টর রূপটি লেখো। হ্যাঁ 2 মার্কস, টোটাল 20 মার্কস। 20 মার্কসের পরীক্ষা। এখন কটা বাজে? 4টে বলছি, 8:43, 8:45 থেকে শুরু করবি, ঠিক আছে? কত সময়? আধ ঘন্টা না, আধ ঘন্টা নয়, 9:30, ঠিক আছে? 9:30, 45 মিনিট সময় দিচ্ছি। দেখে লিখবি না কেউ কিন্তু, ঠিক আছে? কেউ দেখে লিখবি না। চল।